এসেছে আমাদের চ্যানেল দাঁড়াও পথিক পড়ে। দাঁড়িয়ে যদি নতুন হন আপনারা, তাহলে সবার আগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। রিসেন্টলি এই উইকে রিলিজ হয়েছে আমাদের ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস 6th of May। তো আমরা মুভিটা দেখেছি, আজকে সেই মুভিটারই রিভিউ করব, স্পয়লার ফ্রি রিভিউ করব। চেষ্টা করব হ্যাঁ চেষ্টা করব আপাতত, কারণ বেশি দিন হয়নি, 1 উইকও যায়নি, লোকজন দেখে উঠতে হয়তো পারবে না, তাই স্পয়লার ফ্রি রিভিউ করব। এরপরে যদি আপনাদের মনে হয় যে পুরো স্টোরির হ্যাঁ মানে পুরো ব্রিফ স্পয়লার ফ্রি বলতে আমি আগেই একটা কথা বলে দিই যে যা ট্রেলার মার্ভেল রিলিজ করেছিল তাতে স্পয়লার ফ্রি বলে আর কিছু নেই, অলরেডি আমরা সবটাই জানি। স্পয়লার যেটা আমি বলবো না, এন্ড ক্রেডিট আমি বলবো স্পয়লার ফ্রি রাখবো, কারণ এন্ড ক্রেডিট আমি বলবো না এন্ড ক্রেডিটে কি আছে, দুটো এন্ড ক্রেডিট আছে, তাই বসে থাকবেন, উঠবেন না। এক্স্যাক্টলি। তো ট্রেলারে ট্রেলার করে ট্রেলার উপরে মুভি রিভিউ এর দিকে আমরা চলে যাব সরাসরি। চলে যাওয়া যাক রিভিউর দিকে। ওকে, তো স্টোরি স্টার্ট হচ্ছে আমাদের ফার্স্ট সিন ওপেনিং এই আছে আমেরিকা চ্যাভেজ আর ডিফেন্ডার স্ট্রেঞ্জ দুজনের গ্যাপ পয়েন্ট আছে বুক অফ ভিশান্তি। কি বুক অফ ভিশান্তিটা পরে বলা উচিত ওর, যাই হোক এখন বলবো না, সেগুলো পরে বলবো, আমি আপাতত বলছি বুক অফ ভিশান্তি। প্রথম কথা হচ্ছে অল থিংস গুড, মানে একজন সর্সারার জন্য সব ভালো স্পেলস, অল গুড স্পেলস হচ্ছে বুক অফ ভিশান্তি, যেটা আমরা ওয়ান্ডা ভিশনের ডার্ক ওয়ার্ল্ড দেখেছিলাম সেটার আর কি অ্যান্টিথিসিস। তো যাই হোক, ওখান থেকে ডিফেন্ডার স্ট্রেঞ্জ আর আমেরিকা চ্যাভেজ দৌড়াচ্ছে, কারণ কিছু ক্রিচার্স মনস্টার্স আছে যেগুলো আমেরিকা চ্যাভেজকে কিডন্যাপ করে। ওখানে ওখানে একজন ছিল আমেরিকা চ্যাভেজকে কিডন্যাপ করার চেষ্টা করছে, আর ডিফেন্ডার স্ট্রেঞ্জ অবভিয়াসলি ওকে বাঁচাবার চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি যখন দেখলো যে বাঁচাতে পারছে না, তো ওর থেকেই মানে আমাদের আমেরিকা চ্যাভেজের থেকেই পাওয়ার নিয়ে ওকে মানে কি বলে যে মনস্টারটাকে মারার চেষ্টা করছিল স্ট্রেঞ্জ, যা ওর থেকে পাওয়ারটা নিয়ে নিচ্ছিল। যাতে এখানে একটা ব্যাপার আছে, আমেরিকা চ্যাভেজ কিন্তু নিজের পাওয়ারটাকে ঠিকঠাক ইউজ করা, মানে যেমন বলি ও মানে ঠিকঠাক কন্ট্রোল মানে করতে পারে না, সেই কারণে স্ট্রেঞ্জ ওর পাওয়ারটাকে নিয়ে ক্রিচারটাকে মারছিল। আর এটাও ওর পিছনে ছিল যে ওর থেকে পাওয়ারটা নিয়ে নিলে আমেরিকা চ্যাভেজ মারা যেত, তারপরে তাহলে ওকে আর কেউ ইউজ করতে পারতো না। তো এই যে স্টিফেনের এই কন্ট্রোলিং ব্যাপারটা, এটা মুভিতে আগে গিয়েও অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা মাথায় রাখবেন। আর এখান থেকে আমেরিকা চ্যাভেজ কি বলবো এক্সট্রা ওভারওয়েলমিং ইমোশনস এর মধ্যে দিয়ে পোর্টাল খুলে ফেলে, আর সেই পোর্টাল থেকে আমাদের এই আর্থ 616 আর্থে ল্যান্ড করে, যেখানে সেই মুহূর্তে আমাদের ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জ আর ক্রিস্টিন পামারের ওয়েডিং অ্যাটেন্ড করছে। এই ওয়েডিং এ আমাদের স্টিফেন স্ট্রেঞ্জের স্যুটটা পরে আছে, ওতে পকেটের দিকে আপনারা নোটিস করবেন একটা রেড কালারের কি বলবো হ্যান্ডকারচিফ আছে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি ওর ক্লোক অফ লেভিটেশনটা, কারণ ওর পরেই ফাইট হবে, নেক্সট সিকোয়েন্সে ফাইট হবে, যেখান থেকে ওর পকেট থেকে ওটা বার করে নিজের গলায় আর কি পুরো নিজের ইউনিফর্ম ড্রেস আপ অ্যাটায়ারে চলে আসবে। তো এইখানে যে মনস্টার ওয়ান আইড অক্টোপাস মতো মনস্টারটার সাথে ফাইট হবে, সেটা হচ্ছে এখানে গার্গেন্টোস বলা হচ্ছে, সুমাগরাথ নয়, কিন্তু ওরকমই দেখতে। সুমাগরাথের সাথে কপিরাইটের কিছু একটা ইস্যু আছে, ওর নাম নেই, তাই হ্যাঁ নামটা ইউজ করা হয়নি গার্গেন্টোস বলেও আর একটা এরকম আর কি মনস্টার আছে কমিক বুকসে, ওটাই ইউজ এখানে আছে। তো যাই হোক, ওকে বাঁচাতে দেখবে ওই অক্টোপাসটা আর কি আমেরিকা চ্যাভেজকে ধরে আছে, আর ওকে আর কি ধরার চেষ্টা করছে, কোথাও কিডন্যাপ করার চেষ্টা করছে। তো স্ট্রেঞ্জ ওকে বাঁচাবে। ওখানে আমাদের ওয়াঙ্গো আসবে, ওয়াঙ্গো যে এখন সর্সারার সুপ্রিম হয়ে গেছে, কারণ স্ট্রেঞ্জ 5 বছরের জন্য ব্লিপে উধাও হয়ে গেছিল, সেটা আমাদের আগের স্পাইডারম্যান নো ওয়ে হোমেতে আমরা জানতে পেরেছি। তো সেইখান থেকে আমেরিকা চ্যাভেজকে বাঁচিয়ে ওরা যাবে একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। সেখানে এখানেও একটা ডিটেল আমরা নোটিস করবো যে আমেরিকা চ্যাভেজ যখন বলবে যে ও মাল্টিভার্সে ট্রাভেল করে, ডিফারেন্ট ইউনিভার্সে ট্রাভেল করে, তো আর স্টিফেন স্ট্রেঞ্জকে জিজ্ঞেস করবে ওর কোনো আইডিয়া আছে কিনা এই বিষয়ে। স্পাইডারম্যানের ব্যাপারটা বলবে, হ্যাঁ এই ব্যাপারটা হচ্ছে ও জানে স্পাইডারম্যান বলে কেউ আছে, কিন্তু পিটার পার্কার যে স্পাইডারম্যান সেটা কিন্তু ও জানে না, কারণ স্পেলটা লাস্ট মুভিতে যখন কাস্ট করেছিল তখন এটা বলেই কাস্ট করেছিল যে ওকে সবাই ভুলে যাবে। হ্যাঁ সবাই যে পিটার পার্কার
ভুলে যাবে। কিন্তু তার মানে এখানে এটা বোঝা যাচ্ছে যে স্পাইডারম্যানের বলে কেউ আছে সেটা স্ট্রেঞ্জ জানে, কিন্তু পিটার পার্কারই যে স্পাইডারম্যান সেটা ভুলে গেছে, যেহেতু স্পেলটা ইউজ করা হয়েছে। এক্স্যাক্টলি। তো সেখান থেকে কি বলে আমেরিকা শেভেজ, হ্যাঁ ওখানে আমেরিকা শেভেজ বলে যে আমি এসেছি, এবং তো স্ট্রেঞ্জ যথারীতি বলে যে এটা প্রমাণ কি যে তোমার পেছনে কেউ আছে। হ্যাঁ ওখানে বলে যে আমেরিকা শেভেজ যে আমার পেছনে কেউ আছে যে আমাকে চেস করছে বা আমাকে কিডন্যাপ করতে চায়। তো এখানে তারপরে স্ট্রেঞ্জ জিজ্ঞেস করে সেটার প্রমাণ কি আছে যে তোমাকে কিডন্যাপ করতে, তোমার কথায় বিশ্বাস কেন করবো। তো সেই মুহূর্তেই আমাদের কি বলে আমেরিকা শেভেজ ওকে নিয়ে যায় যে আমাদের প্রথম স্ট্রেঞ্জ মারা গেছিল, মানে যখন মারা যাওয়ার পর দুজনেই মানে আমেরিকা শেভেজ প্লাস স্ট্রেঞ্জ, ডিফেন্ডার স্ট্রেঞ্জ যে ওকে বাঁচাবার চেষ্টা করেছিল তাকে কিন্তু আলটিমেটলি মনস্টারটা মেরে ফেলে। তো সেও পোর্টালে আমেরিকা শেভেজের সাথে ইয়ারতে আসে, আর আমাদের এই স্টিফেন, আমাদের 616 এর স্টিফেনকে ওকে মানে নিয়ে গিয়ে ডিফেন্ডার স্ট্রেঞ্জকে দেখায়, তবে ও বিশ্বাস করে। এইখানে আরেকটা জিনিস আমরা জানতে পারলাম যে মুভির শুরুতে যে সিনটা সেটা কিন্তু আমাদের স্টিফেন স্ট্রেঞ্জ স্বপ্নে দেখছিল। তো আমেরিকা শেভেজের কথা অনুযায়ী যে স্বপ্নে যেগুলো দেখা হচ্ছে সেগুলো অ্যাকচুয়ালি সত্যিকারের মাল্টিভার্সে আমাদের কোনো একটা ভেরিয়েন্টের সাথে এই জিনিসগুলো ঘটছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। তো এই মোটামুটি এই হলো বিষয়। এরপর তো এই গার্গান্টোসটা যেটা ছিল তার গায়ে রুনসের ওই হেক্স ওইসব ছিল, তো সেইটা থেকে আমাদের স্টিফেন স্ট্রেঞ্জ বুঝতে পারবে যে এটা কোনো উইচের কাজ। তো ওয়াং না শ্যাভেজকেও একজন জিজ্ঞেস করবে কোনো উইচকে কি চেনেও, তো বললো যে হ্যাঁ চিনি। এই মোমেন্টে যখন আমরা ওয়ান্ডাকে দেখছি, ওয়ান্ডা কিন্তু ওর বাচ্চা যে বিলি ছিল, বিলি আর টম বলে, টম অ্যান্ড বিলি, উইকেন্ড অ্যান্ড স্পিড পরে নাম, যাই হোক বিলি অ্যান্ড টম ওদেরকে ঘুম পাড়াচ্ছে। তারপরে সেটা দেখা গেল যে ওটা অ্যাকচুয়ালি স্বপ্ন দেখছে, কিন্তু ওই পোর্শনে আমরা কিন্তু ওয়ান্ডাভিশনের থিম মিউজিক শুনতে পাই। এটা খেয়াল করবেন আপনারা। তো ওয়ান্ডা এক জায়গায় আর কি বিশাল বড় অর্চার্ড, তার মাঝখানে যেটা আমরা ওয়ান্ডাভিশনের ফুল কাটছিল, হ্যাঁ সিনে দেখেছিলাম, এক জায়গায় একা গিয়ে আছে, সাদা ফুলগুলো ফুল কাটছে। এবার এই ফুল কাটাটাও কিন্তু একটা ভালো সিগনিফিকেন্ট মানে আছে, ডিটেলিং, যেটা মার্ভেলের স্পেশালিটি। যেমন মাল্টিভার্সে ডিফারেন্ট ব্রাঞ্চেস হয়ে গেছে, সেরকমই গাছের ওই ব্রাঞ্চেসগুলো প্রুন করছিল। যেমন লোকিতে আমরা দেখেছিলাম আননেসেসারি বা এক্সট্রা যে মাল্টিভার্সের যে ব্রাঞ্চেসগুলো ছিল সেগুলো আমাদের টিভি এর যারা আর কি আছে স্টাফ তারা প্রুন করে। তো এখানেও সেইটা ওভারশ্যাডো ফোরশ্যাডো করা হয়েছে। তো এইখানে স্ট্রেঞ্জ আমাদের আসে কি বলে স্কারলেট উইচ না ওয়ান্ডার হেল্প নেওয়ার জন্য। ও যে উইচ যে এর পিছনে আছে আর এখানে ওয়ান্ডার কাছেও হেল্প চাইতে এসে, এখানে একটা বিষয় ক্লিয়ার যে স্টিফেন এটা জানে যে ওয়ান্ডা স্কারলেট উইচ হয়ে গেছে বা উইচেরই নিয়ে কিছু একটা উইচক্রাফট নিয়ে পড়াশোনা করছে, কারণ অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে তো স্ট্রেঞ্জ চলেই গেছিল আর ওয়ান্ডাও চলে গেছিল, তো তার মাঝে বা তার আগে ওদের সেরকম ইন্টারাকশনও হয়নি, তো জানার কোনো স্কোপ নেই যে ও স্কারলেট উইচ বা কিছু। তো এই ওয়ান্ডাভিশন আর এই স্ট্রেঞ্জের এই গ্যাপের মধ্যে হয়তো কোনোভাবে জেনেছে, সেটা মার্ভেল কী বলে এক্সপ্লেন করেনি ঠিকভাবে কী করে জেনেছে। তো যাই হোক, তো ওয়ান্ডার কাছে এসছে, কিন্তু কথার মধ্যে দিয়ে আমাদের স্ট্রেঞ্জ বুঝতে পারে যে এই সব কিছুর পিছনে ওয়ান্ডারই হাত আছে, ওয়ান্ডারই অ্যাকচুয়ালি আমেরিকা শেভেজকে কিডন্যাপ করার চেষ্টা করছে ওর পাওয়ারটার জন্য। তারপরে ওখান থেকে কি বলে হেক্সটা তুলে নেয় অর্চার্ডসের বদলে, ওখানে ওর কিওস ম্যাজিকের ওই রেড একটা পুরো জঙ্গলে পড়ে আসে। ওখানে আমাদের ওয়ান্ডা স্ট্রেঞ্জকে থ্রেট করে যে আচ্ছা ওখানে কিন্তু অরিজিনাল যে স্কারলেট উইচের যে কস্টিউমে দেখি আমরা ওয়ান্ডাকে, সেই কস্টিউমেই দেখা যায়। ফুল মুভিতে ও নিজের কস্টিউমেই আছে, কিছু অন্য ওর ভেরিয়েন্টস এর বদলে। হ্যাঁ ওখানে ওয়ান্ডা ওকে থ্রেট দেয় যে যদি ভালো আমেরিকা শেভেজকে আমার হাতে না তুলে দাও, আমি কিন্তু আমার ওয়ান্ডা রূপকে ভুলে গিয়ে আমি স্কারলেট উইচ হয়ে যাব। এতদিন ও রিজনেবল ছিল, বাট এরপর ও আর কি অফেন্সিভ হবে, ডিফেন্সিভ তো কোনোদিনই ছিল না, অফেন্সিভ হবে। তো সেখান থেকে স্ট্রেঞ্জ চলে আসে কোনো আশা না রেখেই, কামারতাজে ওরা সবাই কি বলে আশ্রয় নেয়, এবং তখনই বলে মানে আমাদের স্ট্রেঞ্জ যে এবার কিন্তু আমাদের তৈরি হতে হবে যুদ্ধের জন্য, কারণ কি আমাদের স্কারলেট উইচ আমাদের এই কামাতাজের উপর অ্যাটাক করার জন্য আসছে বা আসতে পারে। এখানে আপনারা
ফার্স্ট স্ট্রেঞ্জ মুভিতে মাস্টার হামিদ ছিল, মাস্টার হামিদকে দেখানো হয়েছে, রিন্ট্রাকে দেখানো হয়েছে, মানে র্যান্ডম মার্ভেল কি বলে ক্যারেক্টার্স দিয়ে গেছে উইদাউট এনি এক্সপ্লেনেশন। রিন্ট্রাকে দেখিয়ে দিয়েছে একটা সব মানুষের মাঝখানে একটা মিনেটর দাঁড়িয়ে, কোনো এক্সপ্লেনেশন নেই কেন আছে কিসের জন্য আছে। তো যাই হোক, এখানে একটা বিশাল একটা ফাইট ভালো মতন হবে। এই ফাইটের মধ্যে ওয়ান্ডাকে আমরা আবারও ওর মাইন্ড ম্যানিপুলেশন পাওয়ার ইউজ করতে দেখবো। একজন কি বলে মানে একজন ওই সোলজার্স বা সসরার্স যারা ছিল তাদের উইক মাইন্ডেড যারা ছিল তাকে ম্যানিপুলেট একজনই ছিল, তার জন্যই কেওস ক্রিয়েট হয়। মানে এই মাইন্ড ম্যানিপুলেশনটা আমরা ফার্স্ট ওর এজ অফ আল্ট্রনে দেখেছিলাম, সেইটা আবার এখানে রিক্রিয়েট পুরো ওই ধরনেরই, ওই টনি স্টার্কের উপরই করেছিল, সবার উপর করেছিল, সবার উপর করেছিল, স্টার্ট থেকে শুরু করে সবার উপরেই করেছিল, লাস্টে হাল্ককে করেছিল। তো যাই হোক, ওই সিনটা আবার রিপ্রাইজ মতো করা হয়েছে, ভালো লাগলো দেখে। তো এরপরে আমরা দেখি যে আমেরিকা সেভেস একটা পোর্টাল খোলে, মানে স্ট্রেঞ্জ আর মানে ওয়ান্ডার থেকে বাঁচার জন্য স্ট্রেঞ্জ আর আমাদের আমেরিকা সেভেস দুজনেই ওই পোর্টাল দিয়ে বেরোয়। ওইখানে এই পোর্টাল দিয়ে যখন বেরোচ্ছে তখন কিন্তু আমরা দেখতে পাই অনেকগুলো ইউনিভার্স পেরিয়ে ওরা যাচ্ছে। তার মধ্যে একটা ইউনিভার্স কিন্তু কার্টুন, মানে ওটা মনে হয় হোয়াট ইফ ছিল, আমি জানি না, মানে ওরকমই মনে হলো হোয়াট ইফের ইউনিভার্সটা বোধহয় দেখাতে চেষ্টা করেছে, কিন্তু খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডে। যাই হোক, যেটা আমরা ট্রেলারেও দেখেছি, আমরা ট্রেলারেও বলেছি ওই জায়গাটা। তো তারপরে ওরা পৌঁছয়, মানে ল্যান্ড করে 838, তাই তো 838 আর্থে, এবং ওখানে ওরা স্ট্রেঞ্জকেই খুঁজতে, মানে স্ট্রেঞ্জ বলে যে ওর ভেরিয়েন্টকে খোঁজার জন্য ওরা রাস্তায় বেরিয়ে পড়ে। আর এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে ব্রুস ক্যাম্পবেলকে দেখতে পারবেন, একজন পিৎজা গাই। ব্রুস ক্যাম্পবেল হচ্ছে স্যাম রামির ভীষণ পুরনো বন্ধু, অনেক মানে আমরা অনেক মুভিতে তো দেখেইছি। হ্যাঁ, এই ব্রুস ক্যাম্পবেলকে বলা যায় স্যাম রামির স্ট্যানলি, কারণ সব মুভিতে ওনার অ্যাপিয়ারেন্স থাকে, আর এখানেও আছে, ওটা নোটিস করবেন। আর এছাড়া 838-এ ডক্টর স্ট্রেঞ্জের ভেরিয়েন্ট খুঁজতে খুঁজতে ওরা চলে আসে একটা স্ট্যাচুর সামনে, বা এই যে ব্রুস ক্যাম্পবেলের যে পিৎজা গাই ক্যারেক্টারটা, সে ডক্টর স্ট্রেঞ্জকে দেখে ক্লোকটা দেখে রেকগনাইজ করে যে ও নকল স্ট্রেঞ্জ বা কেউ সেজে এসেছে, বা ওই ক্লোকটা মিউজিয়াম থেকে চুরি করে এনেছে। তো এখান থেকে ওদের একটা সন্দেহ জাগবে যে কি হচ্ছে ব্যাপারটা। তো সেইখান থেকে মেমরি বললে একটা মেমরি দেখানো যায়। আচ্ছা, ওখানে একটা মেমরি দেখানো যায়, ওরকম একটা মানে জায়গার উপর দাঁড়ায় ভুল করে স্ট্রেঞ্জ। তো স্ট্রেঞ্জ তখন ওই মানে ওটা পার্ট 1 না, ওটা পার্ট 1 এ ওটা কোথাও দেখায়নি, কিন্তু পার্ট 1 এ যে আমরা স্ট্রেঞ্জের অ্যাক্সিডেন্টের সময় একটা ঘড়ি দেখেছিলাম, ওটা কামারতাজেও পড়েছিল, ঘড়িটা নষ্ট হয়ে গেছিল, যেটা ক্রিস্টিন দিয়েছিল, ওই ওটা গিফট করছে, ওই অবস্থায় দেখা যায়, ওই সিনটা দেখা যায় যে কবে ক্রিস্টিন ওকে গিফট করেছে। ওই ঘড়িটা ওর সাথে এখনো আছে, টাইম কি বলে ঘড়িটা ভাঙা অবস্থাতেই আছে, সেটাকে রিপেয়ার করেনি, মানে ওর জন্য টাইম ওখানেই স্টপ হয়ে গেছিল, সেটাও রিপ্রেজেন্ট করে। তো যাই হোক, এই মেমরি যেখানে দেখানো হচ্ছে, এই টেকনোলজিটা যেটা আছে 838-এ, সেখানে আমেরিকা সেভেজের আমরা একটু অরিজিন দেখতে পেলাম। সেটা হচ্ছে ও যেখানে ছিল সেখানে ওর 2 মায়ের সাথেও থাকতো, আর এই সময় মানে সেই মুহূর্তে ফুল তুলছিল, সেখানে একটা হাতে বলতা কামড়ায়, মোলতা বা মৌমাছি কামড়ায়, যার জন্য ভয়ে পোর্টালটা খোলে, আর ওর মায়া যে প্যারেন্টস ছিল অন্য ইউনিভার্সে চলে যায়, আর অন্য ইউনিভার্সে, তাই জন্য কোনোদিন দেখা হয়নি তার সাথে। কিন্তু পরে স্ট্রেঞ্জ বলে যে না, ওটা তুমি মানে ও ভাবতো যে না, ওর জন্য হয়তো ওর মারা গেছে, কিন্তু স্ট্রেঞ্জ বলে না, মারা যায়নি, ওরা বেঁচে আছে, কিন্তু অন্য ইউনিভার্সে। তো কমিক্সে আছে যে ইউনিভার্সেস ট্রাভেল করে ওর মায়েদের খোঁজার চেষ্টা করছে। তো সেই মানে এখানে কিছুই দেখানো হয়নি সেই বিষয়ে, এখানে ছুঁয়ে চলে গেছে মুভিটার মধ্যে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। পরে যাব। তো যাই হোক, এই ইউনিভার্স হচ্ছে আমাদের ইলুমিনাটি ইউনিভার্স, যেটা আমার মনে হয় না আমি স্পয়লার দিচ্ছি, কিন্তু এখানে ইলুমিনাটির গ্রুপ আছে। এখানে কারা আছে মোটামুটি সেখানে সেটা বলতে যাচ্ছি না, মানে ইলুমিনাটি কিন্তু একজনকে আমি মেনশন করব, একজন না দুজনকে আমি মেনশন করব, কারণ ওটা ইম্পর্টেন্ট এই মুভির জন্য বা ফিউচার মার্ভেল প্রজেক্টসের জন্য। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের রিড রিচার্ডস। এবার যারা জানে না, সেটা হচ্ছে লোকিতে যে হি হু রিমেন্সকে দেখানো হয়েছিল, সে তাকে মারার পর অ্যাকচুয়ালি ক্যাং দ্য কনকারার এর ভেরিয়েন্ট ক্রিয়েট হয় লাস্ট অবধি আমরা দেখি, কারণ অলরেডি ওকে মারার পর নতুন টাইমলাইন ক্রিয়েট হয়ে যায়, কারণ লোকিকে কেউ চিনতে পারে না আলটিমেটলি, কারণ সেই টাইমলাইনের মধ্যে ক্যাং দ্য কনকারারের কি বলবো
প্রেজেন্স থাকে, ক্যাং দ্য কনকারারের ওইটা টাইমলাইন থাকে। আর ক্যাং দ্য কনকারার হচ্ছে আমাদের এই যে রিড রিচার্ডস আর ডক্টর ডুমের অনেক অনেক বছর পর তাদের যে প্রোজেনেটার্স থাকবে তাদের বাচ্চা কাচ্চাদের আর কি মানে ওর অ্যানসেস্টার্স, আমাদের ক্যাং দ্য কনকারার অ্যানসেস্টার্স। ওর অ্যাকচুয়াল নাম হচ্ছে নেথানিয়েল রিচার্ড, যে 31st সেঞ্চুরির একজন সায়েন্টিস্ট। আর ও এই ডক্টর ডুমের টাইম মেশিন ইউজ করে টাইম ট্রাভেল করে আর কি সব কিছু আর কি করে, যার ফলে ও টাইমটা আর কি কন্ট্রোল করতে পারে, ও টাইম লাইনের মধ্যে নেই, যেটা আর কি বলা হয়েছিল লোকিতে। আর এই ক্যাং দ্য কনকারারের রেফারেন্স আমরা ইয়েতে পেয়েছি, মুন নাইটে পেয়েছি, যারা দেখেছেন সেখানে আলেকজান্ডারকে দেখানো হয়েছিল। আলেকজান্ডার মোস্ট প্রবাবলি আমিটের আগের অবতার ছিল, হ্যারোর আগে। আর আমিট নিজে বলেছে যে আমার যে আগের অ্যাভাটার ছিল সে তার স্কেলস পারফেক্টলি ব্যালেন্সড ছিল, স্টিল ও আমাকে বিট্রে করেছে। তো একমাত্র এটা থিওরি ক্যাংয়েরই হতে পারে, কারণ ও টাইম ট্রাভেল করে ফিউচার পাস্ট প্রেজেন্ট সব কিছু ট্রাভেল করে নিজের স্কেলস পারফেক্টলি ব্যালেন্স করেছে। তো ইদার মার্ভেল ক্রিয়েট করছে যে নেক্সট আমাদের থ্যানোস হচ্ছে ক্যাং, কারণ অলরেডি 2023-তে অ্যান্টম্যান আর ওয়াস্পের যে কোয়ান্টামেনিয়া আসবে সেখানে ক্যাং হচ্ছে আমাদের মেইন ভিলেন। এছাড়া ইনকারশনস, এই মুভিতে ইনকারশনস ওয়ার্ডটার অনেক ইউজ হয়েছে। ইনকারশনস অ্যাকচুয়ালি হচ্ছে দুটো ওয়ার্ল্ড যখন দুটো ইউনিভার্স যখন কোলাইড করবে তখন ইদার একটা ইউনিভার্সকে ডিস্ট্রয় করতে হবে, তা নাহলে দুটো ইউনিভার্স একে অপরকে ডিস্ট্রয় করে দেবে, দ্যাট ইজ ইনকারশন। যেটার মেনশন আমরা মার্ভেলের সিক্রেট ওয়ার্সে পাবো, যেটাও মার্ভেলের ফেজ 5-এর প্রজেক্ট, মানে অলরেডি আমাদের কি বলে আমিলিয়া ক্লার্ক মনে হয় ওতে আছে, যা আমরা খবর পেয়েছি। তো এই সব জিনিসগুলো, আর এখানে রিড রিচার্ডস অলরেডি মেনশন করেছে যে ওর দুটো বাচ্চা আছে, তার মানে ওর যদি দুটো বাচ্চা থাকে আর রিড রিচার্ডসকে নিয়ে যদি ফ্যান্টাস্টিক ফোরের আরও প্রজেক্ট আসে, তার মানে ক্যাং দ্য কনকারারের স্টোরি আরও বেশিভাবে এস্টাবলিশ করবে মার্ভেল। তো এই জন্য এই স্পয়লারটুকুটা দিলাম, এছাড়া দেবো না। ইলুমিনাটির কী কনভারসেশন হয়েছে, তারপরে কি হয়েছে না হয়েছে সেই পোর্শনটা আমরা স্কিপ করলাম। তো এরপরে ওয়ান্ডা এখানে এসেও আর কি মারামারি করে, তারপর ওখানে কি হয় আমরা বলছি না, সেখান থেকে স্ট্রেঞ্জ আর আমাদের আমেরিকা সেভেজ আর আমাদের ক্রিস্টিন পামার ওইখানকার, হ্যাঁ এখানে ক্রিস্টিন পামার ব্যাক্সটার ফাউন্ডেশনে কাজ করে। ব্যাক্সটার ফাউন্ডেশন কিন্তু অ্যাকচুয়ালি সু স্টর্ম আর ওর নামটা কি ছিল, হিউম্যান টর্চ ওদের বাবার আর কি ফাউন্ডেশন। আর ব্যাক্সটার বিল্ডিংয়ে ওদের আর কি বলে ইয়ে ছিল, ফ্যান্টাস্টিক ফোরের হেডকোয়ার্টার্স ছিল। তো এইখানে ক্রিস্টিন পামার যে ব্যাক্সটার ফাউন্ডেশনে কাজ করে, সে আমেরিকা স্যাভেজ আর আমাদের স্ট্রেঞ্জ পালাবে বুক অফ ভিশান্তি খোঁজার জন্য। এই বুক অফ ভিশান্তি হচ্ছে আমাদের যে অ্যাগোমোটো ছিল, সে ফার্স্ট সসরার ছিল, সসরার সুপ্রিম, তার আর কি ক্রিয়েট করে এই বুক অফ ভিশান্তি, মানে সব আর কি গুড স্পেলস দিয়ে তৈরি, যেটা আমাদের ডক্টর স্ট্রেঞ্জ গলায় এখনো পড়ে থাকে, আই অফ অ্যাগোমোটো। ওই অ্যাগোমোটোরই তৈরি এই বুক অফ ভিশান্তি। সেইটা তারপরে কিন্তু আমরা টাইম স্টোনকে দেখেছিলাম, কারণ ওই পাওয়ারফুল অবজেক্ট ছিল, ওই একমাত্র ওটাই পাওয়ারফুল অবজেক্ট ছিল যেটা টাইম স্টোনকে হোল্ড করতে পারতো। কিন্তু টাইম স্টোন দিয়ে দেওয়ার পরেও আমরা স্ট্রেঞ্জকে ওইটা গলার মধ্যে রাখতে দেখেছি। তো যাই হোক, এখান থেকে ওরা যাবে গ্যাপ পয়েন্টে, আবার ওয়ে পয়েন্ট যেটা ওরা বলে, ওয়ে পয়েন্টে, যেখানে বুক অফ ভিশান্তি রাখা আছে। কিন্তু আনফরচুনেটলি ওখানে আমাদের ওয়ান্ডা চলে আসবে আর বইটাকে ডিস্ট্রয় করে দেবে। এবার ব্যাপারটা হচ্ছে বইটা কি সত্যি ডিস্ট্রয় হয়েছে না হয়নি, এটা একটা প্রশ্ন আছে, কিন্তু মনে হয় ডিস্ট্রয় হয়ে গেছে। এবার দেখা যাক কি, কারণ বইটা নিজেকে প্রোটেকশনও করতে পারে, ইলিউশন ক্রিয়েট করতে পারে যে নষ্ট হয়ে গেছে। তো এই আর্থ, এই ওয়ে পয়েন্ট থেকে আমাদের ওয়ান্ডা আমেরিকা স্যাভেজকে কিডন্যাপ করতে কি বলে সাকসেসফুল হবে, আর স্ট্রেঞ্জ আর পামারকে অন্য ইউনিভার্সে পাঠিয়ে দেবে, আর এই কি বলে আমাদের আমেরিকা স্যাভেজকে নিয়েও চলে আসবে 616-এ। এখানেও আসবে, যেখানে সেটা হচ্ছে ওয়ান্ডাগড় মাউন্টেন। এবার ওয়ান্ডাগড় মাউন্টেন আর কথনের টোম, এখানে কথনের টোম বলা হচ্ছে, কিন্তু ওটা মোস্ট প্রবাবলি স্কারলেট উইচের টেম্পল, যেটার মেনশন ডার্ক হোল্ডে আছে। এবার এই ডার্ক হোল্ড কথন এত কিছু মাল্টিভার্সের নাম ঢুকিয়ে দিয়েছে যে কি বলবো, আর সেগুলো তারপরে এক্সপ্লেন করেনি। তার ওখানে আমরা দেখতে পাবো ওয়ান্ডাগড় মাউন্টেনের নাইটস অফ ওয়ান্ডাগড়, যে যারা আর কি অ্যাকচুয়ালি স্কারলেট উইচের জন্যই ওয়েট করেছিল। এবার কথন হচ্ছে একজন এল্ডার গড,
যে আর কি কারাপ্ট হয়ে যায়, তাকে তারপর অন্য ইউনিভার্সে ফ্লিকার ওয়ার্ল্ড না সামথিং কিছু একটা মতো ডিটেলসে যাচ্ছি না, ভীষণ অনেক বড় হয়ে যাবে। এক্স্যাক্টলি। তো ওকে ট্র্যাপ করে দেওয়া হয়েছিল, কিন্তু ও বরাবরই ওর আর্থের প্রতি একটা টান ছিল, আর্থে আসার চেষ্টা করেছিল। তো বায়া অনেক কি বলবো লোকজনের থ্রু দিয়েও আসার চেষ্টা করেছে। এই একটা পয়েন্টে বুন্ডাগড় মাউন্টেনেই যখন ও মানে এটা কমিক বুকসের আমি অরিজিন বলছি, এখানে কিভাবে কি করবে আমি জানি না। তো বুন্ডাগড় মাউন্টেনে যখন ছিল প্রেজেন্ট ছিল আর ওকে যখন আবার ট্র্যাপ করা হচ্ছিল, সেই সময় ওয়ান্ডার জন্ম হয়, আর ওয়ান্ডার মধ্যে নিজের একটা পোর্শনও একটা পার্ট ছেড়ে যায়, যার ফলে এই স্কারলেট উইচ যখন কিন্তু এখানে ওটা এক্সপ্লেইন করেনি ভালো করে, এই হচ্ছে একটা ব্যাপার। স্কারলেট উইচ যখন হয়, স্কারলেট উইচকেও তাই কন্ট্রোল করতে পারে। ডার্ক হোল্ড অ্যাকচুয়ালি ডার্ক হোল্ড স্কারলেট উইচ ডার্ক হোল্ডকে কন্ট্রোল করে না, এখানে মানে ডার্ক হোল্ডের একটা কন্ট্রোল আছে স্কারলেট উইচের উপর, আর এই স্কারলেট উইচের যে কেওস ম্যাজিক সেটা আসেই কাথনের থেকে। তো এই ছিল কাথনের ব্যাপারটা। তো বুন্ডাগড় মাউন্টেনে এসে আমেরিকা চ্যাভেজকে ট্র্যাপ করে ওর থেকে ওর পাওয়ার নেওয়ার জন্য, আর সেই সময় আর কি ক্রিস্টিন আর আমাদের এমসিইউ এর স্ট্রেঞ্জ চলে যায় অন্য একটা ইউনিভার্সে, যেটা আর কি অলরেডি ইনকারশন হয়ে গেছে, ডিস্ট্রাকশন হয়ে গেছে, পুরো আর কি সবকিছু একসাথে হয়ে গেছে, যেটা আমরা ট্রেলারে দেখেছিলাম। ভাঙাচোরা স্যাংটম স্যাংটোরাম ছিল, আর ওখানে সিনিস্টার স্ট্রেঞ্জকে দেখা গেছিল। তো ওদের দুজনের মধ্যে কি বলবো কমিউনিকেশন আর ইন্টারঅ্যাকশনটা খুব ইন্টারেস্টিং, ওটা মিস করবেন না একদম। ওখানে একটা ফাইটিং সিন আছে, ও মানে ওই সিনটা হচ্ছে কি পুরো মিউজিকের উপর, মানে মিউজিকের যে নোটগুলো হয় ও মানে একটা ভালো নোট যেমন হয় মানে কি বলে মেজর মাইনার, একটা মেজর নোট ও ফেলছে, ও একটা মাইনার নোট তার জন্য মানে ডিফেন্সে দিচ্ছে, মানে এটা খুব ভালো মানে ডিটেলে দেখিয়েছে। যারা মিউজিক বোঝে বা মিউজিকের ব্যাপারে জানে তারা বুঝতে পারবে দেখলেই। ওই ফাইট সিকোয়েন্সটা সত্যি ইন্টারেস্টিং। আর এছাড়াও মিউজিকের কথা যখন এসছে, এখানে স্যাম রেমির মানে এই ডিরেকশনে এই মুভির মিউজিক কিন্তু অন্য মার্ভেল মুভিজের থেকে অনেকটাই ডিফারেন্ট। আর স্যাম রেমির যে স্পেশালিটি, ওর যে হরর জাম্প স্কেয়ারস যেগুলো থাকে, হরর এলিমেন্টস, সেগুলো খুব ভালোভাবে আছে। আর তারপরে আমেরিকা চ্যাভেজের পাওয়ার নেওয়ার চেষ্টা করে, স্টোরিতে আগে যাই তারপর বাকি কথা বলছি। আমেরিকা চ্যাভেজের যে পাওয়ার নেওয়ার চেষ্টা করে, সেইখানে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ক্লাইম্যাক্স। তারপর থেকে কিন্তু আর বলবো না, তারপর থেকে রইলো সাসপেন্স। আপনারা মুভিটা দেখুন, দেখে, কারণ ওটা ক্লাইম্যাক্স, ওটা বলে দিলে সবকিছুই বলা হয়ে গেল, স্পয়লার সবই ওইটা বলবো না। মোটামুটি এই স্টোরি ছিল, হ্যাঁ এই স্টোরি লাইন যে ওয়ান্ডা কেন এইগুলো করছে, ওয়ান্ডা ভিশনে সেটাই তো বলা হয়নি। ওয়ান্ডা ভিশনের লাস্টে পোস্ট ক্রেডিট আমরা দেখেছিলাম যখন ডার্ক হোল্ড ওরা করছে, আর ওর ছেলে মেয়েকে মানে ছেলে মেয়ে না, সে ছেলে, দুজন ছেলেই আছে, ওর ছেলেকে আনার না ছেলেদের আনার চেষ্টা করছে। না সেটা হয়নি, ভুলে গেছো। যখন ও ডার্ক হোল্ড প্র্যাকটিস করছিল, ইউনিভার্স মাল্টিভার্স কোনোভাবে খুলেছে, কিন্তু সেইখানে ও নিজের ছেলেদের আওয়াজ পেয়েছে, তখন ও বুঝতে পারে অন্য ইউনিভার্সে ওর ছেলেরা আছে। এক্স্যাক্টলি। যেহেতু ওয়ান্ডা নেক্সাস বিং আমরা জানি, ও একটা ইউনিভার্সে দুটো ভেরিয়েন্ট ওর থাকতে পারে না, তাই ও ড্রিম ওয়াকিং আছে, যেটা হচ্ছে বডি পজেশন, যেটাকে এখানে ড্রিম ওয়াকিং বলা হয়েছে। তো বডি পজেশন করে আর কি ডিফারেন্ট ভেরিয়েন্টসদের কন্ট্রোল করছে, সেটাও খুব ভালোভাবে দেখিয়েছে এখানে। আর কি বলবো, এবার যদি যাই আমরা সিনেমাটোগ্রাফি, ভিএফএক্স আর এইসবের দিকে, তাহলে বলবো যে মানে ভিএফএক্স এ আমি বলবো যদি 10 আউট অফ 10 দেওয়া যায়, বা 10 আউট অফ 10 না হলেও 100 আমি দেব। হ্যাঁ 10 আউট অফ 10 দেওয়া যায়, কিন্তু স্টোরি লাইনে আমি 10 এর মধ্যে 6 দেব। 6 স্টোরি লাইন ভীষণ উইক ছিল, আমি সব বলে দিচ্ছি, স্টোরি লাইন কিছুই ছিল না। আর এটাও আমি বলে দিচ্ছি, যা ট্রেলারে যা দেখিয়েছে তার থেকে এক্সট্রা 10% হয়তো আছে। মানে মার্ভেলের এটা প্রতিবারের আর কি পাবলিসিটি থাকে যে ট্রেলারটা এমনভাবে ওরা ক্রিয়েট করে, অ্যাকচুয়ালি কিন্তু ট্রেলারে 10% থাকে আর স্টোরি মোটামুটি 90% থাকে, কিন্তু এবারে মার্ভেল মার খেয়ে গেছে। আমি তো মানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড মার্ভেলের এই দেখে, কারণ ট্রেলারে সব দেখিয়ে দেওয়া হয়েছে, এক্সট্রা কিচ্ছু নেই। এক্সট্রা মানে স্টোরি ভীষণ উইক, আর সব মানে ছুঁয়ে বেরিয়ে গেছে। যারা কমিক্সের বা এর আগে যদি রিসার্চ করে না যায়, কারণ আমরা ওয়ান্ডা ভিশন দেখেছি, লোকি দেখেছি, সব দেখেছি, তা সত্ত্বেও অনেক কিছু আর কি বলবো কানেক্ট করতে প্রবলেম হয়েছে। আর তারপরে সবচেয়ে বড় কথা, সবকিছু কি ছুঁয়ে যেটা বলছো বেরিয়ে গেছে, প্লাস
মানে খুব তাড়াতাড়ি কম্প্যাক্ট করা। এটা যদি দুটো পার্টে করতো, যেমন আমরা ইনফিনিটি ওয়ার আর এন্ড গেম দেখেছি, দুটো পার্টে করেছে, তাহলে কি হচ্ছে প্রত্যেকটা ব্যাপার করা ভালো করে বোঝাতে পেরেছে। কারণ কি ওখানে সময় বেশি ছিল, 4.5-5 ঘন্টা সময়, কারণ দুটো মুভি যদি মেলায় তাহলে 4.5-5 ঘন্টা সময়। এমনি এটা ফার্স্ট কাটে কত ঘন্টা হয়েছিল জানি না, 3 ঘন্টা মতো হয়তো হয়েছিল, সেটা থেকে কমিয়ে 2 ঘন্টা 20 মিনিট মতো বোধহয় করা হয়েছে। 2 ঘন্টা 6 মিনিট, 2 ঘন্টা 40 ছিল ফাইনাল কাটে, 2 হ্যাঁ, 2 ঘন্টা ঘন্টা 6 মিনিট 40 ছিল, কিন্তু সেটাকেও রিডিউস করে 2 ঘন্টা 6 করেছে। মানে এর পুরোপুরি রাশ করেছে মুভিটা, কোনো ভালোভাবে এক্সপ্লেনেশন মানে পুরো দৌড়চ্ছে, মনে হয় যেন প্রথম থেকে মুভিটা খুব ফাস্ট, মানে দৌড়চ্ছে, স্টোরি বিল্ড হচ্ছে না বা ক্যারেক্টার বিল্ড হচ্ছে না, তার আগেই মুভিটা দৌড়চ্ছে। কিন্তু ভিএফএক্স এর দিক থেকে যদি আমি দেখতে চাই, স্টোরি বাদ দিয়ে আদার্স সব ভালো, মিউজিক, অ্যাক্টিং এর কোনো কথা হবে না। বেনেডিক্ট, আমাদের এলিজাবেথ ওলসন, তাছাড়া আরো যারা যারা আছে সবাই অ্যাক্টিং সবাই ভালো করেছে, সবাই ভীষণ ভালো অ্যাক্টিং করেছে। মিউজিকও খুব ভালো। আর স্যাম রেমির যে স্পেশালিটি, এটা বলা যেতে পারে মার্ভেলের ডার্ক মুভির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। কিন্তু যদি স্টোরি লাইন ঠিকঠাক থাকতো তাহলে বেস্ট হতো, কারণ কি বলবো, এলিমেন্টস যা যা ছিল, ডিরেকশন, সিনেমাটোগ্রাফি, ভিএফএক্স অসাধারণ। PG-13 কে ছুঁয়ে বেরিয়ে এসেছে, এটা বলতে পারা যায়। এটার জন্য হতে পারে যে মুভিটা এত বেশি মার খাচ্ছে, আর যেহেতু ডিজনির এটা পলিসি, হ্যাঁ পলিসি আছে, মারপিট বেশি দেখানো যাবে না। মুন নাই, ওই তো বললাম PG-13 কে ছুঁয়ে বেরিয়ে এসেছে। তো ওটা কেন বেরিয়ে এসেছে সেটা আমরা একটা জায়গায় স্ক্রিপ্ট করেছিলাম, যেখানে ইলুমিনেটি ব্যাপারটা বলেছি, সেটা দেখলে বুঝতে পারবেন। ওখানেও আর কি কিছু, মানে যাই হোক। তো মোটামুটি এই ছিল, দুটো এন্ড ক্রেডিটস আছে, সেটার জন্য বসে থাকবেন। আর ওভারঅল মুভিটা দেখে আমার পার্সোনালি মনে হয়েছে মার্ভেল এটা ইউজ করেছে নিজের ফিউচার প্রজেক্টস অ্যানাউন্স করার জন্য। কারণ এখান থেকে আপনারা নামগুলো শুনে আসবেন, এসে আপনাদেরকে গুগল করতে হবে। আর ফিউচারে মার্ভেল ফেজ 5 এর এই শোজগুলোই আসতে চলেছে, সিক্রেট ওয়ার্স, ইনকারশন, আমাদের ক্যাং দ্য কনকারার আসছে, আমাদের অ্যান্টম্যান আর ওয়াস্পে, আরও তো অলরেডি লোকিতে তো ইন্ট্রোডিউস করানো হয়েই গেছে। তো এবার এই মোটামুটি ছিল মানে আমাদের রিভিউ বলতে পারেন, প্লাস স্টোরি ডিটেল। স্টোরি ডিটেল আর রিভিউ এই ছিল। পোস্ট ক্রেডিট সিন দুটো আছে, যদি আপনারা, হ্যাঁ এইটা বলতে পারি, এই মুভিটা হলে মানে 3D তে হলে দেখার মতোই সিনেমা, কারণ কি স্টোরি খুব ভালো কাজ, স্টোরি অত ভালো না হলেও ভিএফএক্স এর কাজ অসাধারণ। আপনারা হলে গিয়ে আরামসে দেখুন, সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স মানে অসাধারণ। তো এই মোটামুটি আমাদের রিভিউ ছিল, আশা করছি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নিচে ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, পেজটিকে লাইক আর ফলো করে দেবেন, ফলো সব কিছু করে দেবেন। ওকে, তো বাই বাই।